চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী জেল ও জরিমানা দুটোই হওয়ার সম্ভাবনা প্রবল। বুঝতে পারছে যে মমতার সময় ঘনিয়ে এসছে এবং যে তাদের মানে জেল খুব সামনেই। কুমার কেন এরপরে দেখবেন আপনারা ভাইপোও যাবে, তারপরে দেখবেন কোনো একটা সময় মমতাও চলে গেছে। আর যেটা বলছে তৃণমূলের জিনিসপত্র, তো তৃণমূলের জিনিসপত্র তৃণমূলের পার্টি অফিসে থাকবে, সেখানে আইপ্যাকের অফিসে কেন থাকবে? দাদা, আজকে একেবারেই আইপ্যাক মামলার যে শুনানি ছিল সেটা শুনানিটা পিছিয়ে গেল, কি বলবেন? এটা বেসিক্যালি একটা মানে কি বলবো, খুব কৌশলে এটাকে অ্যাডজার্ন করানোর চেষ্টা এবং সেটাতে সফল হয়েছে। আপাতকালীন অবস্থায় দেখা যেতে পারে যেটা সফল হয়েছে, কিন্তু ঘটনাচক্রে অ্যাডজার্ন মোশন একবার হয় কিন্তু বারবার তো হয় না। এটাকে কিছুটা মানে লেন্দি করলো জিনিসটা, যেটা আজকে হয়ে যেতে পারতো। কপিল সিব্বলের নাটকীয় ভাবে শরীর খারাপ, এবং ওনাদের এখন শরীর খারাপ অনেক কিছুই হবে, কারণ বুঝতে পারছে যে মমতার সময় ঘনিয়ে এসছে এবং যে তাদের মানে জেল খুব সামনেই। তাই জন্য এটা খুব সুকৌশলে এই আজকের হিয়ারিংটা, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটাকে এড়িয়ে যাওয়ার একটা প্রয়াস। আজ একেবারে আজকে ইডি কয়লা মামলায় সক্রিয়ভাবে দুজনকে গ্রেপ্তার করলো, আর ঠিক আগেই দেখা গেল একেবারে রাজীব কুমার তিনি দেশ ছেড়ে ইথিওপিয়ায় চলে গেলেন। অবশ্যই ওকে সেফ প্যাসেজ করে দিয়েছে, এই রাজীব কুমারকে সেফ প্যাসেজ করে দিয়েছে বর্তমান রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী। না হলেও মানে কিছুদিন আগে পর্যন্ত অবসর নিলেন, অবসর নেওয়ার পরেই হঠাৎ করে তাদের কাছে ইনপুট, তো কারণ তাদের কাছেও তো ইনপুট থাকে, যদিও বা সার্ভিস থেকে সে রিটায়ারমেন্ট করেছে, কিন্তু তাদের তো একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কে তাদের যখন বুঝতে পারছে যে এরকম একটা হচ্ছে, তাকে সেফ প্যাসেজ করে দিয়ে দমদমে থেকে বাইপাস করে দিয়ে ইজিলি সেই ইথিওপিয়ায় বেরিয়ে গেল, মানে ভারতবর্ষের বাইরেই চলে গেল। এবং ধীরে ধীরে দেখবেন আপনারা রাজীব কুমার কেন এরপরে দেখবেন আপনারা ভাইপোও যাবে, তারপরে দেখবেন কোনো একটা সময় মমতাও চলে গেছে। খুব কোয়াইট ন্যাচারাল। এই যে একেবারে সবুজ ফাইল যখন নিয়ে চলে এলো, যে ধারাগুলো দেওয়া হয়েছে সরকারি কাছে বাধা দান, একটা মানে কি কি সাজা হতে পারে? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রথম কথা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেড চলাকালীন আমি বারবার একটা কথা বলছি, এটা বুঝতে হবে এখানে পশ্চিমবঙ্গের বুকে যে কটা সেন্ট্রাল এজেন্সির রেড বা যা মানে তদন্ত হচ্ছে, সেটা কিন্তু কোর্টের আদেশে হচ্ছে। অন্যান্য রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে মন্ত্রকের নির্দেশে, কিন্তু এইখানে যে তদন্তগুলো কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা, সেটা সিবিআই হতে পারে, সেটা ইডি হতে পারে, যে সমস্ত তদন্ত করছে বা যে সমস্ত রেড করছে, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র কোর্টে দীর্ঘদিন সওয়াল জবাব করার পর, দীর্ঘ লড়াইয়ের পর সেই অর্ডার বের করে আনে, এবং সেখানে সেই জায়গায় ইনভেস্টিগেশনের অর্ডার কোর্ট থেকে হচ্ছে, এবং সেই কোর্টের অর্ডারে মান্যতা দিয়েই ইন্টেলিজেন্স এজেন্সি, যারা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা আপনার এনফোর্সমেন্ট ডাইরেক্টরে, তারা এই তদন্তগুলো করছে বা রেড করছে। তো সেটাকে বাধা দেওয়া মানে কন্টেম অফ কোর্ট করা, মানে কোর্টের রায়কে অবমাননা করা। যদি সেটা কন্টেম অফ কোর্ট হয় এবং তার ভিত্তিতে যা রায় হয়, যা মানে যা প্রভিশন আছে, সেই ভিত্তিতে তার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। তৃণমূল তো বলছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একেবারে রেড করা হচ্ছে, তৃণমূলের কাগজপত্র বিজেপির কাছে নিয়ে যাওয়ার জন্য। সব বাজে কথা। আইপ্যাকের অফিসে যখন রেড করা হয়েছে প্রতীক জৈনের বাড়িতে, বড় বড় সংবাদ মাধ্যমে যারা প্রথম সারির সংবাদ মাধ্যম, তারা হাইলাইট করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট প্রতীক জৈনের বাড়িতে কি করছে। প্রতীক জৈন তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো লোক নয়। আর যেটা বলছে তৃণমূলের জিনিসপত্র, তো তৃণমূলের জিনিসপত্র তৃণমূলের পার্টি অফিসে থাকবে, সেখানে আইপ্যাকের অফিসে কেন থাকবে? এসব কোনো বাজে কথা, এসব কোনো কথাই নয়। আসল কথা হচ্ছে ওই ফাইলে বা ওই জায়গায় এমন কিছু প্রাণভোমরা ছিল, যার ভিত্তিতে রেড চলাকালীন উনি একজন মহিলা হওয়ার অ্যাডভান্টেজ নিয়েছে, যার ভিত্তিতে উনি ওখান থেকে ফাইলগুলো স্ন্যাচ করে বেরিয়ে এসছে। এবং নট অনলি ফর দ্যাট, ওখানে যারা ইডির অফিসার ছিলেন তাদের মধ্যে অনেকের ফোন নিয়ে বেরিয়ে এসছে, যেই ফোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামায় বলছেন যে ইডি অফিসাররা তাকে দিয়ে দিয়েছেন ল্যাপটপ। কোনো কথাই, এসব বাজে কথা, এগুলো খবরে মানে কাগজে বাক, এগুলো কোনো মানে বেকার কথা, এই কথার কোনো বেসলেস কথাবার্তা। ইডির অফিসাররা তাকে দিয়ে দিয়েছে, কারণ ইডির অফিসাররা তো বেসিক্যালি ভদ্রলোক, আর অভদ্র টাইপের নয়। রেডের মধ্যে ইন্টারভেন করেছেন উনি, উনি ওরকম ভাবে ইন্টারভেন করেছে কোনো রকম অর্ডার না থাক, মানে কোনো রকম অর্ডার ছাড়াই উনি ঢুকে গেছেন। ঢুকে গিয়ে ইলিগালি ট্রেসপাসার্স অ্যাক্টে উনি ওনার এগেনস্টে মানানি মামলা হওয়া উচিত, সরি ইলিগাল ট্রেসপাস অ্যাক্টে ওনার এগেনস্টে মামলা হওয়া উচিত। সেটা না করে উনি সাফাই গাইছেন যে আমার তৃণমূলের ইয়ে হয়েছে, তৃণমূলের ফাইল নিয়ে এসছে। সব বাজে কথা। যে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় এই হাইকোর্টে জাস্টিস সুব্রত ঘোষের এজলাসে ফাইল করানো হয়েছিল, সেই মামলা অলরেডি খারিজ হয়ে গেছে। তার বিহাফে, মমতার বিহাফে লড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো ওই মামলা অলরেডি সেটা খারিজ হয়ে যায়, যার ভিত্তিতে শুধু ইডি করা যে মামলাটা, সেই মামলাটাকে সুপ্রিম কোর্টে ম্যাটার
ঢুকিয়ে যাওয়া হয়। একেবারে শেষ প্রশ্ন আসবো, পরবর্তী শুনানি 18 তারিখ ধার্য করা হয়েছে, কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি তো বলছি যদি বিচার প্রক্রিয়া কোনো রকম প্রভোকেশন না হয় এবং এক্সটেনশন যদি বা অ্যাডজার্নমেন্ট যদি না হয়, তাহলে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী জেল ও জরিমানা দুটোই হওয়ার সম্ভাবনা প্রবল।